ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে উল্লেখ করেছেন। হলফনামা নিয়ে বেসিক্যালি আলোচনা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থী 891 জন, আর এর মধ্যে শত কোটির মালিক 27 প্রার্থী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী 1981 জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 249 জন। এর পাশাপাশি ঋণগ্রস্ত যারা আছে তাদের একটি সংখ্যাও শতাংশ উল্লেখ করেছেন। নির্বাচনে বিএনপির 59.41% প্রার্থী ঋণগ্রস্ত। প্রার্থীদের ক্ষেত্রে ঋণগ্রস্তের হার 32.79% এবং জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে 26.97% ঋণগ্রস্ত প্রার্থী। হলফনামায় আমরা আগেও অনেকবার আলোচনা হয়েছে যে হলফনামায় আমরা যে তথ্যগুলো দেই দেখা যায় সেই গড়মিল থেকে যায়, গোড়াতেই একটি গলদ আমরা দেখি। তুষার ভাই, গলদ আমাদের চিরকালই গোড়াতে, কারণ আমাদের দেশে তো মানুষ আগা পর্যন্ত পৌঁছায় না। আমাদের দেশে মানুষের বিকশিত হওয়ার সুযোগ খুব কম। এই যে লোকে রাজনীতি করে, ক্ষমতা খোঁজে, আসন খোঁজে, পদ খোঁজে, এর কারণ হচ্ছে এটা ছাড়া বড় হওয়ার আর কোনো রাস্তা নাই। আমাদের দেশে মানুষের সামাজিক সম্মান নাই। আমাদের দেশে বিদ্বান লোকের বিদ্যার সম্মান নাই। আমাদের দেশে একজন কারিগরি শিক্ষাপ্রাপ্ত লোকের কারিগরি কাজটার সম্মান নাই। আমাদের দেশে একজন ফায়ার ফাইটারের সম্মান নাই, কিন্তু যে লোক ভয় দেখায়, আগুন লাগায়, মব, তার সম্মান আছে। আমাদের দেশে এই কারণে গোড়ায় গলদ না, গোড়ার নিচে যদি কিছু থাকে সেইখানেও গলদ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এখন আপনি যদি প্রশ্ন করেন হলফনামা, এই প্রবলেমটা আমরা বহু বছর ধরে দেখে আসছি এবং বারবার একই কথা বলে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আমার মনে হয় ওনারা ঘুরছেন একটা বৃত্তের মধ্যে। প্রত্যেক নির্বাচনের আগে ওনারা যে একটা সংবাদ সম্মেলন করবেন এটা আমরা জানি, এবং হলফনামা নিয়ে কথা হবে এটাও জানি। প্রার্থীর জন্য কোটিপতি হওয়া এখন আর কোনো কঠিন ব্যাপার না, কারণ আমার মনে আছে একবার আমি টেলিভিশনে তো বহু বছর অনুষ্ঠান করি, একটা অনুষ্ঠানে মুদ্রাস্ফীতি বোঝানোর জন্য আমরা শিশির ভট্টাচার্যকে দিয়ে একটা কার্টুন আঁকিয়েছিলাম। কার্টুনটা এরকম ছিল যে একটা লোক এক বস্তা টাকা নিয়ে বাজারে যাচ্ছিল, তো চোর তাকে ধরেছে, ছিনতাইকারী ধরে টাকাগুলো ফেলে দিয়ে বস্তাটা নিয়ে গেছে, কারণ ওই বস্তা ভর্তি টাকার চেয়ে বস্তার দাম বেশি। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির ফলাফল। আপনি যদি ব্রিটিশ মিউজিয়ামে যান তাহলে দেখবেন যে জিম্বাবুয়েতে একবার মুদ্রাস্ফীতি হয়েছিল, তখন একটা পত্রিকা ছাপা হয়েছিল টাকার উপরে, মানে পেপার কাগজের উপরে ছাপলে যা খরচ হয় নিউজ প্রিন্টে, তার চেয়ে টাকার উপরে ছাপলে কম খরচ। তো এরকম একটা অবস্থা কিন্তু বাংলাদেশে হয়ে গিয়েছে আসলে, সত্যি কথা। আপনি যদি মূল্যস্ফীতির পরিমাণ দেখেন প্রতি বছরে 8 থেকে 10% বেশ কিছু বছর ধরে, তাহলে 2015 সালের থেকে যদি এখন হিসাব করেন 10 বছরে, টাকার দাম আসলে অর্ধেকেরও বেশি কমে গেছে। 1 টাকার দাম 40 পয়সা হয়ে গেছে। তো তাহলে যার 1 কোটি টাকা আছে তার আসলে 40 লাখ টাকা আছে, যার হিসাবে 2 কোটি টাকা আছে তার আসলে 80 লাখ টাকা আছে। ফলে কোটিপতি আর এখন কোনো ব্যাপার না। কিন্তু তারা কি টিকবে আসলে? মানে লাখপতিরা কি কোটিপতির সামনে এরা তো টিকবে? গরিব হচ্ছেন। হ্যাঁ, তবে আমি ওই 27 জনকে ধন্যবাদ জানাই যারা 100 কোটির উপরে টাকা আছে, তারা যে সেটা ঘোষণা দিতে পেরেছেন, এই 27 জনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। কারণ এই টাকাটা তো তারা কর দিয়েছেন। অন্তত আমরা 100 কোটি টাকার বেশি সম্পদের কর দেওয়া 27 জন লোককে আমরা পেয়েছি। এরপরে আসেন আপনি যেটা প্রশ্ন করেছেন যে ঋণগ্রস্ত আছে, ঋণ খেলাপি তো এবার ইলেকশন করতে পারে নাই, এবং আইরনি অফ ফেইট হচ্ছে, ভাগ্যের নির্মম পরিহাস, এত দোসর আওয়ামী লীগের এত গৃহপালিত বিরোধী দল হওয়ার পরও জাতীয় পার্টি ঋণগ্রস্ত। আহারে বেচারারা, তারা পয়সা কামাতে পারে নাই, পয়সা যা নেওয়ার সব নিয়ে এসালম পালিয়ে গেছে। এখন আসেন তৃতীয় এখান থেকে শিক্ষা, সেটা হচ্ছে এই যে লোকগুলি তারা যে নির্বাচন করবেন, হলফনামা যে এখন দিয়েছেন না, নির্বাচনের পরে তাদের আরেকটা হলফনামা নিতে হবে। অন্তত তাদের সম্পদ থেকে তো নির্বাচন কমিশন যে টাকাটার কথা বলেছিল সেটা কমার কথা না। ভাগ্যের আরেক নির্মম পরিহাসকে জানেন? আগামী বছরের করের ফাইল পরীক্ষা করলে এদের অধিকাংশকে দেখতে পারবেন এই টাকাটা কমে নাই। এরা কি করবে জানেন? বলবে এই টাকাটা তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন তারা দিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ভাই বন্ধু টাকা দেয়, একেবারে নতুন দল এনসিপিও এই কায়দাটা অবলম্বন করেছে। তাদের ভাই বন্ধু তো আবার বিকাশে অদৃশ্য টাকা পাঠায়।
আমাদের ফুয়াদ ওইটা করেছেন, অদৃশ্য ভাই বন্ধুদের কাছ থেকে টাকা নিয়েছেন। এই সব কিছুর পরে যে হলফনামা, গলতটা কোথায়? গলতটা হচ্ছে সবাই জানে এই হলফনামার অধিকাংশ তথ্য মিথ্যা, ভুল, পেশা ভুল, যে কাজ বলা হয়েছে সেটা ভুল। তাহলে আমরা কি একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে শুরু করছি? না, আমরা মিথ্যার উপরে দাঁড়িয়েই ছিলাম, এখন মিথ্যার উপরে আরো দাঁড়িয়ে আছি। শুধু মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকা একটি অংশকে আমরা বিদায় করে দিয়েছি, বাকিরা আবারও আগের মতোই মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে ইলেকশন করছেন। টাকা পয়সার ব্যাপারে এরা মিথ্যা বলেন, এটা প্রমাণিত সত্য, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এরা আছেন বলেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, যদি এরা না থাকতেন আহারে ট্রান্সপারেন্সি থাকতো না।